কখনো কখনো স্বপ্ন দেখতে দেখতে 2 বছর কেটে যায়, আর তারপর আচমকা সেটাই সত্যি হয়ে যায়। আর আমাদের সেই স্বপ্নের নাম আনিনি। প্রথমেই বলি সেই বিখ্যাত চিগু ক্যাম্পের কথা, যার ছবি দেখলে মনে একটাই প্রশ্ন আসে, এটা কি সত্যি? মানে এত সুন্দর জায়গা কি সত্যি আছে? তাও আবার উত্তর পূর্ব ভারতের একটা ছোট্ট রাজ্য অরুণাচল প্রদেশে। তারপর আসি ড্রি আফরা ক্যাম্পের কথায়, যেখানে নদীর ধারে বসে ঘন্টার পর ঘন্টা প্রকৃতির সাথে গল্প করা যায়। আর পাখির চোখে দেখলে মনে হয় যেন উত্তরাখণ্ডের হার্সিল ভ্যালি ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আর সেই বিখ্যাত ড্রি রিভার এতটা নীল, এতটা স্বচ্ছ, যেন চোখ সরানো যায় না, শুধু দেখে যেতে ইচ্ছা করে। তালিকা কিন্তু এখানেই শেষ নয়, এখনো অনেক কিছুই বাকি। এরপর আসি ইমুলি গ্রাসল্যান্ড ট্রেকের গল্প, যেখানে দাঁড়ালে মনে হবে এ যেন এক সবুজের সমুদ্র। দূর দূরান্ত পর্যন্ত শুধু সবুজ আর সবুজ। এক মুহূর্তের জন্য ক্যামেরা বন্ধ করতে মন চায়নি। প্রকৃতি যেন এখানে একটু বেশি সুন্দর। সবুজের পথে পথ হারিয়ে আমরা যেন প্রকৃতির মধ্যেই মিশে গিয়েছিলাম। সব শেষে আছে সেই গল্পে ভরা আচিজো ভিলেজ, যে গ্রামটা দেখে মন বলে উঠল এখানেই থেকে যাই। এগুলো শুধু জায়গা নয়, এগুলো মুহূর্ত, স্মৃতি আর অনুভূতি। গুড মর্নিং। আপনারা আগের এপিসোডে দেখেছেন আমরা কিভাবে শিলিগুড়ি থেকে আনিনি পৌঁছেছি, আর এই এপিসোডে দেখবেন আনিনি এক্সপ্লোরেশন। আমরা কালকেই চলে এসেছি এবং স্টে করছি আনিনি হাটে, যেটা আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা রেডি হয়ে গেছি, বাজে 9টা, ব্রেকফাস্ট সেরে নিয়েছি এখানেই। এবার বেরোচ্ছি আনিনি এক্সপ্লোর করতে গাড়ি নিয়ে। তার আগে বলে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখেছি না, মানে দরজা খুলতেই অপূর্ব ভিউ। জানি না কখন সানরাইজ হয়েছে, আমরা 5টায় উঠে দেখছি, মানে দারুণ ভিউ, মেঘের খেলা, মানে ব্যাপক ওটা এনজয় করেছি। আর যেটা বলছিলাম আমি আগের এপিসোডে, যে আমরা অন্ধকার অবস্থায় এখানে এসে পৌঁছেছি, কেমন দেখবো ওটার জন্য এক্সাইটেড। তো আমরা খুবই মানে স্যাটিসফাই হয়েছি ভিউটা দেখে। হোমস্টে থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়, সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। এখন লেট হয়ে যাচ্ছে, চলুন আগে বেরোনো যাক। আর আজকে ঝকঝকা ওয়েদার, কালকে একরকম ওয়েদার পেয়েছি, আজকে পুরোপুরি আলাদা। খুব এক্সাইটেড আজকের জন্য। আমরা এখন এসে পৌঁছেছি ড্রি নদীর পাড়ে। এখানে নতুন একটা ব্রিজও হয়েছে। আর কি জলের স্রোত! জলের কালারটা আমি যেরকম এক্সপেক্ট করে এসেছিলাম ওরকম না, কারণ 3 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে। আশা করছি আমরা আরও 2-3 দিন এখানে এক্সট্রা থাকবো, তখন ঠিক হয়ে যাবে, আপনাদেরকে দেখাতেও পারবো। এই যে, আর এখানে ল্যান্ডস্কেপ ভিউ জাস্ট চড়ো। আমরা গাড়ি থেকে আস্তে আস্তে না প্রতিটা ফ্রেমে মনে হচ্ছে দাঁড়িয়ে যাই। এবং সবাই এটাই আলোচনা করছিলাম, কাশ্মীরকে সব থেকে সুন্দর বলা হয় মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে, অরুণাচল কোন অংশে কম? মানে কারোর সাথে কারোর তুলনা করা উচিত না, বাট প্রত্যেকটা মোড়ে আমাদের মনে হচ্ছে দাঁড়িয়ে যায়। এত সুন্দর ভ্যালি আর নেচার, দিনের বেলা ঝিঝি পোকার বিকট আওয়াজ, কোনো গাড়ি ঘোড়া পাস হচ্ছে না। মানে নিজের শরীরকে, মনকে ঠিক করতে চাইলে এখানে এসে 1 সপ্তাহ জাস্ট থেকে যেতে হবে। জাস্ট একটু আগেই বললাম আমাদের প্রতিটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পড়তে ইচ্ছা হচ্ছে, ঠিক এরকমই একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে গেছি। কি সুন্দর রোডটা দেখুন, মনে হচ্ছে বাইক নিয়ে ঘুরি। এবং আমাদের প্ল্যানই আছে কালকে থেকে এখানে স্কুটি রেন্ট করবো, দিয়ে পুরোটা ঘুরবো, আরও ডিটেলে আপনাদেরকে দেখাবো এবং যতদিন ইচ্ছা থাকবো। জীবনে প্রথমবার আমাদের এই প্ল্যানটা আছে, এরকম কিছু একটা ভেবেছি, জানি না কতদূর কি হবে। দেখুন চারিদিকে উঁচু উঁচু পাহাড়, সবুজ ভ্যালি দিয়ে ঘেরা জায়গাটা, শান্ত ও শিষ্ট, নদীর আওয়াজ ভেসে আসছে। খুব একটা বেশি গরমও নেই, ঠান্ডাও নেই, একদম মনোরম একটা ওয়েদার। এই মুহূর্তে আছি এ ভ্যালিতে। দেখুন এই কটেজগুলো নতুন তৈরি হচ্ছে,
কি অপূর্ব লাগছে। আমরা প্রবেশ করলাম আচিশো গ্রামে। অদ্ভুত সুন্দর একটা গ্রাম। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, এখন আমরা অক্টোবর সেকেন্ড উইকে এসেছি। এই যে পুরো সবুজ হয়ে রয়েছে চারদিকটা, আপনারা কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে এলে বা ফেব্রুয়ারি মাসে এলে পুরোটা বরফে ঢাকা পাবেন। তখন কিন্তু এর সৌন্দর্য আলাদাই হয়ে যাবে। বুঝতেই পারছেন, চারদিকে ওপরের দেখুন বড় বড় পিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো পুরোটাই বরফে ঢাকা থাকে। কি অদ্ভুত র বিউটি এই অরুণাচল প্রদেশের আনিনিতে। এখানে না এলে সত্যিই বিশ্বাস করতে পারবেন না। কি সুন্দর বাড়িটা দেখুন। দূরে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাথু ওয়াটারফল। দেখুন অপূর্ব সুন্দর। এই রাস্তায় যেতে যেতে এত প্রজাপতি আমরা দেখলাম, মানে ভাবতে পারবেন না। মানে গাড়ির সামনে চলে আসছে। এখনো হয়তো ক্যামেরার লেন্সে আপনাদের কিছু চোখে পড়বে। বিশ্বাস করুন, ভগবান যেন এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে এবং প্রকৃতি এই জায়গাটা মানে জাস্ট ধরে রেখেছে। একদম ন্যাচারাল বিউটি যাকে বলে, এই জায়গায় এলে আপনারা পাবেন। জাস্ট কিছুক্ষণ আগেই প্রবেশ করলাম দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। বিশ্বাস করুন, চারদিকের যা ল্যান্ডস্কেপ বিউটি। এবং একটা কথা আপনাদেরকে বলছি, যারা পরবর্তীকালে এই জায়গায় আসবেন, প্লিজ যত্রতত্র নোংরা করবেন না। এই জায়গাটা কিন্তু মানুষজন প্রকৃতির জন্য আসেন, পাখির জন্য আসেন, ওয়াটারফলসের জন্য আসেন, প্রকৃতির সাথে নিজের শরীরকে একাকিত্ব করার জন্য আসেন। দেখুন আবার সামনেই একটা ওয়াটারফলস, কি অপূর্ব লাগছে। মানে খালি চোখে অনেক বেশি সুন্দর লাগছে। দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে বরফ পড়েছে। মানে এত আনন্দ লাগছে, মানে এই জায়গাটা একবার একদম পিক উইন্টারে আসার ইচ্ছা থাকলো বরফ দেখতে পাওয়ার জন্য। দেখুন আরও একটা জায়ান্ট ওয়াটারফল। মানে এই রাস্তা দিয়ে গেলে আপনারা দুদিকে প্রচুর ওয়াটারফলস দেখতে পাবেন। নিচে দিয়ে বয়ে চলেছে ড্রি রিভার, আর ওপরে কি অদ্ভুত সুন্দর একটা বিশালাকার ওয়াটারফল। দেখুন মনে হবে ঘন্টার পর ঘন্টা এই জায়গায় দাঁড়িয়ে থেকে এর সৌন্দর্যটাকে উপভোগ করি। কি অপূর্ব একবার দেখুন। এখানে একটা ব্রিজ আছে, আবার এদিকে যদি একটু তাকান তাহলে এখানে আরও একটা ওয়াটারফল। এটা একটু ছোট। রাস্তায় যাওয়ার পথে এখানে আমরা দাঁড়িয়েছি আর এই দৃশ্যটা অনুভব করছি। জাস্ট অসাধারণ। এই হচ্ছে চেকপোস্টের মেন গেট। এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওর পরে গিয়ে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে ওখান থেকে একটা ট্রেক শুরু হয়, সেটা হচ্ছে পোমো গ্রাসল্যান্ড ট্রেক। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন তার মাঝখান দিয়ে কোনো একটা রাস্তা আছে। এবার এখানে যাওয়ার জন্য কিন্তু একটা পারমিশন লাগে। এই পারমিশনটা আপনাদেরকে আনতে হবে আনিনিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে, না হলে কিন্তু আপনারা যেতে পারবেন না। আনিনিতে এসে অনেকগুলো ট্রেক হয়, যেমন পোমো গ্রাসল্যান্ড, এও ট্রেক হয়, 7 লেকস ট্রেক হয়। এই ট্রেকগুলো একটু বেশি দিনের, মানে ধরুন 5-6 দিন সময় লাগে, গাইড নিতে হয়, খরচা সাপেক্ষ। আর পোমো গ্রাসল্যান্ড যে ট্রেকটা, সেটা কিন্তু আমরা যেটা শুনেছি 1 ডে ট্রেক, মানে সকাল 5টা 5:30টায় বেরিয়ে আপনারা সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারেন। এখানে দেখুন একটা সুন্দর ওয়াটারফলস আছে। এখন জলের পরিমাণটা অনেকটাই কম, আর যদি জল থাকতো বুঝতে পারছেন মানে জায়ান্ট দেখতে লাগতো। এই ওয়াটারফলসটার নাম আমাদের ঋত্বিকদা দিয়েছে কি থ্যাবড়া ওয়াটারফলস। থ্যাবড়া দেখ, পুরো থ্যাবড়া দেখ, থ্যাবড়া ওয়াটারফলস। যাই হোক, কিছু মনে করবেন না, এটা মজা ছিল। আমরা যে সকাল থেকে বেরিয়েছি এবং পুরো ব্রুনি পর্যন্ত গেলাম, এবং কালকেও যখন আসছিলাম প্রচুর প্রচুর ওয়াটারফল। তার মধ্যে কিছু কিছু জাস্ট দারুণ দেখতে, যেগুলো দেখে না দাঁড়িয়ে থাকা যায় না। তার মধ্যে এটা একটা, যেটার ওখানে নাম দেওয়া আছে দেখলাম আহি ওয়াটারফল। কত জল, মানে 1-2 মাস আগে বর্ষাকালে ভাবুন এখান দিয়ে কী হারে জলটা পড়ে। কি সুন্দর, মানে জলটা একদম ভেপরের মতন উড়ে আসছে। মানে ওই নুরানাং ওয়াটারফল দেখেছিলাম অরুণাচলে, ওইটার মতন। রোদটা ওদিকে পড়লে হয়তো রেনবো ক্রিয়েট হতে পারে, তবে জঙ্গলের মধ্যে জানি না।
আরও একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এইদিকে রয়েছে ওয়াটারফল, যেটার আওয়াজ পাচ্ছি, খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। বোর্ড দেওয়া রয়েছে মায়ু, এদিকে লেখা আছে মায়ু আন্দো ফলস। একটু নাকি শর্ট একটা হাইক করে যেতে হবে, ছোট্ট একটা ট্রেল রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে। চলুন গিয়ে দেখাই কেমন। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মাঝে মধ্যে কাঠের ব্রিজ করা রয়েছে, চমৎকার। মানে এই ট্রেলটা দারুণ লাগছে। গাছগুলো দেখুন কীরকম একটা অন্য রকম জায়গায় চলে এসেছে, এরকম ফিল হচ্ছে। মাঝে মধ্যে পুরো গাছের গুঁড়ির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে, আর মাঝে মধ্যে এরকম সিঁড়ি করা আছে পাথর দিয়ে, দেখুন। তো হাঁটুতে কোমরে ব্যথা থাকলে না আসাটাই ভালো। দেখি আমাদের জন্য কীরকম ওয়াটারফল অপেক্ষা করছে। আমরা দুপুর 1:30 নাগাদ হাঁটতে শুরু করেছিলাম, এখন বাজে 2:20। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের সময়টা একটু বেশি লাগে, বুঝতেই পারছেন, ছবি ভিডিও তোলা। না হলে কিন্তু খুব একটা বেশিক্ষণ লাগবে না, যদি হাঁটতে চলতে পারেন 3-4 মিনিটের মধ্যে নেমে আসতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত জায়গায়, চিগু ক্যাম্প। দেখুন পরপর সমস্ত কটেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আর তার মধ্যে এটা হচ্ছে সব থেকে লাক্সারি কটেজ। আমি যখন এখানকার প্রাইস জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল 3800 টাকা দুজনের জন্য, আর এটা বোধহয় আরেকটু বেশি কস্টলি। মানে এখানে সবাই থাকতে চান, এরকম একটা ব্যাপার। আর অ্যাম্বিয়েন্সটা বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফলসটা সুন্দর, এখানে একটা দোলনা আছে, এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আপনারা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা করা আছে। ক্যাম্প সাইটে নামলাম, 5 মিনিটের মধ্যেই বৃষ্টি চলে এলো। এখানে প্রচন্ড খিদে পেয়েছে, খাবার অর্ডার দিলাম ভেজ থালি। শুধুমাত্র কি বলুন তো, ভাত ডাল একটা ভাজা, এর দাম হচ্ছে 350 টাকা। সেটাও অর্ডার দিলে 40 মিনিট পরে পাওয়া যাবে। আমরা বললাম না, দাঁড়াবো না, প্রচন্ড খিদে পেয়েছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই জায়গার ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলছি একটু পরে। চিগু ক্যাম্প থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ড্রি আফরা বলে আর একটা ক্যাম্প সাইট আছে এখানে। এই দুটোই খুব ফেমাস। এখানে আমরা লাঞ্চ করলাম চিকেন ফ্রাইড রাইস, তার সাথে একটা ভেজিটেবল স্যুপ ছিল, 150 টাকা নিয়েছে, খুব ভালো খেতে। এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানেই বসে আমরা খেলাম। আর যে থাকার জায়গাগুলো আছে সেগুলো কিছুটা নিচে দিয়ে যেতে হয়, যেমন রিভার সাইড। তো বেসিক্যালি কি হয়, মানুষজন এখানে আসেন এই দুটো জায়গায় স্টে করেন, নয় ড্রি আফরা নয় চিগু ক্যাম্প। এবার এখানের প্রাইসটা তুলনামূলক একটু কম, আমার এটা ভালো লেগেছে। মানে বেসিক্যালি এখানে থাকতেই হয়, তাহলে এই জায়গাটা তবুও ভালো। ওই জায়গাটা যেরকম কস্টলি, আর প্রবলেম দু জায়গায় আছে, সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো নেটওয়ার্ক নেই, আর ওয়াইফাই ফেসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল নেই চিগু ক্যাম্পেও। প্রাকৃতিক সৌন্দর্য সব জায়গাতে আছে। বেশ কিছুটা হেঁটে হেঁটে এলাম, এই দেখুন নদীর পাশে ক্যাম্প সাইটগুলো একবার দেখুন কিরকম। আর এখানে প্রচুর কসমস ফুল ফুটে রয়েছে এই সময়। হঠাৎই ওই আকাশে রেনবোটা দেখলাম, এই শেপের রেনবো, এরকম সুন্দর রেনবো কখনো দেখেছি বলে মনে পড়ে না পুরোটা। ওটা দেখেই এদেরকে বলবো বলে ছুটতে ছুটতে আস্তে আস্তে যেমনটা দেখলেনি আবছা হয়ে গেল। তবে এখানে এসে ওপর থেকে আমি বুঝতে পারিনি যে এইখানটা এত সুন্দর। যখন 3 বছর আগে প্রথম জেনেছিলাম আনিনি ব্যাপারে, তখন চিগু ক্যাম্পেরই দেখেছিলাম, বাট আমাদের পার্সোনালি ওই জায়গাটা অতটা ভালো লাগেনি। স্টে করার জন্য তো একদমই না, আমাদের এটা মনে হয়েছে, কারণ কটেজগুলো না একদম ছোট্ট ছোট্ট। আগের দিন এক দাদার সাথে আলাপ হয়েছিল, ওনারা ছিলেন, ওনারা বললেন যে ডুপ্লেক্সটা ভালো, তবে ওনাদের সার্ভিস খুবই খারাপ। খাওয়া দাওয়ার অর্ডার দিলে আমাদেরও সাথেও হলো, দেখতে পেলেন, মানে 2-3 ঘন্টা পর এরকম মানে খাবার প্রোভাইড করেন ওনারা। তারপর ডুপ্লেক্সে 7,000 টাকা দিয়ে থেকে বেডশিট নোংরা, বললো যে ইউজ বেডশিট দিয়েছে, এবং যখন চেঞ্জ করে দিতে বললো তখন বললো মানে ওটাও করতে চাইলো না, এরকম ব্যাপার। আর ছোট্ট ছোট্ট ওই পুচকে পুচকে কটেজগুলো শুনলাম 4,000 টাকা করে। আমরাও একবার ফোন করেছিলাম, আমাদের 3,800 এরকম বলেছিল। তবে আমাদের যেটা মনে হয়েছে, দিনের বেলা ঘুরবেন, ফটো তুলবেন, তার জন্য ভালো। সন্ধ্যের পর না ওই জায়গাটা একদমই আইসোলেটেড টাইপের, যারা ওই জিনিসটা এনজয় করেন তাদের জন্য ভালো। আর ফ্যামিলি বা মেয়েদের গ্রুপ থাকলে আমার মনে হয় ওই জায়গাটা আমার অতটা ভালো লাগলো না পার্সোনালি। যদি আপনাদের এরকম নদীর ধারে থাকতেই হয়,
হয় তাহলে কিন্তু এই ড্রি আফরা যেটা রয়েছে এটা খুব ভালো অ্যাম্বিয়েন্স লাগছে আমার। এটা শুধুমাত্র যে নদীর পাশে তাই নয়, দেখতেই পাচ্ছেন চারিদিকে বিভিন্ন স্টাইলের কটেজ, ওখানে একরকম দেখতে পাচ্ছি ফুল গাছ দিয়ে সাজানো, মানে প্রকৃতি যেন ভরে ভরে রয়েছে, এরকম ব্রিজ করা রয়েছে, এখান থেকে একটা ঝোড়া চলে আসে সরু, মানে কুলু কুলু একটা শব্দ, এদিকে নদীর আওয়াজ আর এদিকে এটা বেশি ভালো লাগছে আমার। ওখানে লগ হাট দেখতে পাচ্ছি একদম নদীর পাশে, মানে এইখানের অ্যাম্বিয়েন্সটা না আমার দারুণ লেগেছে। ওখানে ফটো তোলার জন্য জায়গা করা রয়েছে, তবে এটারও সন্ধ্যেবেলা কীরকম লাগবে জানি না, বাট আমার ওটার থেকে এটা পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর যেটুকু ঘুরেছি দুদিন ধরে আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে থাকার জন্য আচিশো ভিলেজটা, যেটা আমরা কালকে থাকার প্ল্যান করছি। এখানে যদি থাকার হয় তাহলে আমার বেস্ট অপশান এই লগহাটটা লাগলো, একদম নদীর ওপর ব্যালকনি রয়েছে, ওইদিকে রিভার ভিউ দেখতে পাবেন। আর নামলেই এখানটা নদী, এখানটা দেখুন বালি, অনেকটা বিচের মতন লাগছে। আর এই যে মানে ওরকম স্রোত নেই, ভালো লাগছে, বেশ শান্তশিষ্ট নদী আর চারিদিকে ভ্যালি আর পাহাড়। চিগু না এটা? আমাদের সবারই এটাই বেশি ভালো লাগেছে। 4:30 বাজতে চললো, যত ট্যুরিস্ট ছিলেন সবাই মোটামুটি চলে গেলেন। আমাদের মনে হচ্ছে কোনো বুকিংই এখানে নেই, মানে কেউই হয়তো নাইট স্টে করছে না, অথবা কেউ করলে তারাও হয়তো আমাদের মতো কোথাও ঘুরে বেড়াচ্ছে, কারণ পুরোটা ফাঁকা হয়ে গেল। এখন শুধুমাত্র আমরা রয়েছি সারা দিনের জন্য, তো খুব ভালো। মানে এখানে এলে অবশ্যই এই জায়গাটা আসবেন, প্রত্যেকটা কর্নার ফটোজেনিক, মানে অনেকক্ষণ সময় নিয়ে আসবেন। চিকু ক্যাম্পে গেলে কিছুক্ষণ থাকলেই আপনার মোটামুটি 4-5টা ফটো উঠলেই হয়ে গেল, আর কিছু নেই। বাট এখানে অনেক কিছু রয়েছে যেটা মানে এখানে ফুল অফ নেচার, বেশি বেশি করে যেন নেচার রয়েছে, এটা আমার ফিল হয়েছে। আর থাকাটা এখানে আমার 50-50, ওখানে তো একদমই বিগ নো, মানে নাইট স্টেটায় আমার যেটা মনে হয়েছে, আমার সাজেশন যদি নেন, এখানে একটা 50-50। আমি বুঝতে পারছি না, সন্ধ্যের পর মনে হচ্ছে একটু আইসোলেটেডই লাগবে। যদি ফুল গেস্ট থাকে বা অন্যান্য গেস্ট থাকে তাহলে কোনো ব্যাপার নেই, প্রবলেম নেই। যদি কেউ না থাকে, 16 কেউ হয়ে থাকে শুধুমাত্র পুরো প্রপার্টিতে একা, বা 2 জন শুধু প্রপার্টিতে একা, তখন আমার মনে হয় একটু সন্ধ্যের পর একা একা ফিল হতে পারে, অন্ধকার অন্ধকার লাগতে পারে। যদি শুনেছি লাইট ফাইট আছে, দেখলামও। তো যাই হোক, এখানে এগুলোর সাথে সাথে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে প্রচুর, মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, চেরি না, ওই বেরি, কি বেরি আমি ঠিক নামটা জানি না, শুধু এখানে ওইদিকেও নিচে নিচে প্রচুর রয়েছে। এবং শুনেছি নাকি ভাল্লুক আসে এখানে এই বেরি চুরি করতে, এরমভাবে নিয়ে লুকিয়ে লুকিয়ে পালায়, শুনেছি, দাদার মুখে শুনলাম। আমরা একটা টেস্ট করেছি, খুব টেস্টি খেতে, মিষ্টি মিষ্টি খেতে, ওর বীজগুলো না আরও সুন্দর দেখতে। আর একটু পেরে খাই, তখন দিয়েছিল এখান দিয়ে সবাই, যারাই এসছে পেরে খাচ্ছিল। আমারও ইচ্ছা ছিলই, বৃষ্টি পড়ছিল বলে বেরোতে পারিনি। ওপর প্রচুর রয়েছে, হাতের নাগালে যে কটা ছিল সবাই ডাল ভেঙে নিয়ে চলে গেছে। আমার খুব মায়া হচ্ছিল দেখে, তার জন্য আমি 3টেই পেয়েছি, এটাই, কারণ আমি কোনো গাছের ক্ষতি করতে চাই না অতটাও। ডাল মানে ফলগুলো শুধু পারলে হয়, এত বড় বড় ডাল ভেঙে নিল। যাই হোক, এটাই খাই আমরা। যাওয়ার পথে আপনাদেরকে একটা গ্রামের কথা বলেছিলাম, আচিশো ভিলেজ, সেই আচিশো ভিলেজেই এখন দাঁড়িয়ে আছি। এদিকটা দেখুন কি সুন্দর একটা মেঘের খেলা চলছে, ওদিকে কিছুক্ষণ আগে সানসেটের কালারটা হালকা এসেছিল, এখন কিছুটা ক্লাউডি হয়ে গেছে। এত শান্তশিষ্ট একটা গ্রাম, মানে যদি আপনাদের শরীরকে রিজুমিনেট করতে হয় তাহলে এই গ্রামে এসে থাকতে পারেন। এখানে না আছে মোবাইল নেটওয়ার্ক, না আছে ওয়াইফাই, মানে সমস্ত কিছু বাইরের চিন্তাভাবনা ফেলে দিয়ে এখানে 1 বা 2 দিনের জন্য শান্তিতে থাকতে পারেন। যদি আপনারা এই রকম পরিবেশ পছন্দ করেন, যেখানে কেউ থাকবে না, শুধুমাত্র হোমস্টেতে আপনারা নিজেদের মতো করে আনন্দ করতে চান, তাহলেই কিন্তু এই জায়গাটা চুজ করবেন। গুড মর্নিং, আজকে আমাদের আনিনিতে ডে 3, সকালবেলা স্টার্ট করছি কালকে সন্ধ্যের পর। তার কারণ এতক্ষণ ধরে আমরা একটা প্রবলেমে ছিলাম, যেটাই সলিউশন করার চেষ্টা করছিলাম। আনিনি এত সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গা খুব কমই আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এখানে আসার জন্য কিছু মানে প্রিকশনস বলুন বা কিছু ভালো প্ল্যান নিয়ে আসতে হবে। আমরা হঠাৎ করেই চলে এসেছি, আমাদের কোনো আসার প্ল্যান ছিল না। দাদারা প্ল্যান করেছিল, বুক করেছিল, আমাদেরকে জানালো, হঠাৎ করে আমাদেরও ইচ্ছা হলো দাদাদের সাথে চলে যাই। 2 দিনের মধ্যে টিকিট কেটে আমরা চলে এসেছি। যদিও কোনো জায়গাতে আমরা খুব একটা বেশি প্ল্যান করে যাই না, তবে এগুলো খুবই তো অফবিট জায়গা, ভার্জিন অফবিট জায়গা, এখানে সমস্ত কিছু কানেক্টিভিটি অত সহজে পাওয়া যায় না। তাই আমাদের এসে মনে হয়েছে যে প্রপার প্ল্যান করে আসাটাই ভালো। শুনেছিলাম এখানে স্কুটি পাওয়া যায়, আসার পর জানতে পারলাম হোমস্টে থেকে এখন আর স্কুটি দেওয়া হয় না, এবং স্কুটিটা ওইভাবে কোনো রেন্টাল শপ নেই। র্যান্ডাম যে কোনো গ্রামের লোকের কাছে যদি 1 বা 2 স্কুটি এক্সট্রা থাকে, তার যদি ওই দিন কোনো কাজ না থাকে,
থাকে তাকে রিকোয়েস্ট করলে বললে টাকা দিলে স্কুটি পাওয়া যায়, এবং সেটাও 1500-2000 থেকে স্টার্টিং। আমাদেরকে কালকে 3500 চাইছিল। তারপর আমরা ভাবলাম যে না, আমরা নিজেরাও একটু পায়ে হেঁটে গ্রামটা ঘুরি। স্কুটির জন্য আজকে ভোর 5:45 থেকে এই নিচে নিচে দিয়ে পুরো বাজার টাজার ঘুরে যাকে পেরেছি তাকে জিজ্ঞাসা করেছি, এবং এখানে লোকেরা কিন্তু খুবই হেল্পফুল। হিন্দিটা যেহেতু ওনারা ভালো রকমই বোঝেন, তার জন্য একটা ভাই আমাদের অনেকটা হেল্প করেছে। ওর নিজে স্কুটি করে সায়ন্তনকে চাপিয়ে চাপিয়ে 3-4টে পয়েন্টে নিয়ে গিয়েছিলো, মানে ওনার পরিচিত যে স্কুটি, যাদের স্কুটি আছে যদি দেয় এই বলে রিকোয়েস্ট করে করে ও কারোর থেকেই পায় না। আমিও পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরছিলাম স্কুটির জন্য। আমি একটা দিদির সাথে দেখা হয়েছে, তাকে বললাম যে আমাদের এই স্কুটি দরকার, ঘুরবো 2 দিন। উনি একজনকে ফোন করলেন একটা হোমস্টেতে, সেখান থেকে আমরা ফাইনালি একটা স্কুটি পেয়েছি। এটা আমরা স্কুটি পেতে পেতে 8:30 বেজে গেছে, বুঝতে পারছেন? প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা জাস্ট হেঁটে বেরিয়েছি গোটা গ্রামে। কতটা অসুবিধাতে আমরা পড়েছি। যে সমস্ত স্কুটি আমরা একটা দুটো জায়গায় খোঁজ পেয়েছি সেগুলো এমনই ভাঙাচোরা, মানে এই পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন, মাঝপথে গিয়ে খারাপ হয়ে গেলে একটা জনমানব কোথাও পাবেন না, রেয়ারলি 2-1টা গাড়ি যাচ্ছে, তো আপনি হেল্প পাবেন না। তাই স্কুটির কন্ডিশনও ভালো হওয়া চাই। তো আমরা লাকিলি ভালো কন্ডিশনের স্কুটি পেয়ে গেছি, এবং ওই হোমস্টেটা নতুন হয়েছে, ছোট্ট হোমস্টে। আমাদের হোমস্টেটাও পছন্দ হয়েছে, তো আমরা ওখানে গিয়ে ওই হোমস্টেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ওটা বাজেট ফ্রেন্ডলি। তার আগে এই হোমস্টেটাও দেখিয়ে দিই। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, 2 দিন আমরা ডিনার করেছি। কালকেও এইসব করতে করতে ডিনার সেরে নিয়েছিলাম। আমাদের টেস্ট ভালোই লেগেছে এবং রিজনেবল আছে, রোয়িংয়ের থেকে বেশি, যেটা আগেও বলেছি। প্রায় 1000 টাকা মতো আমাদের খরচা হয়েছে টোটাল 2 দিনের ডিনারে। চলুন এবার বাইরে থেকে একটু বুঝিয়ে বলে দিই, কারণ প্রত্যেকটা রুমে গেস্ট আছে, ওইভাবে আমরা প্রপার্টি দেখাতে পারবো না। জাস্ট আইডিয়া দিয়ে দিই কীরকম কী কটেজ আছে। এই হচ্ছে মেন রোড। এখান দিয়ে এসেই এদিকে চলে গেলে পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং এরিয়ার কাছে একটা বিল্ডিং রয়েছে, 3-4 তলা বিল্ডিং। ওখানে প্রতিটা ফ্লোরে রুম রয়েছে। নিচের ফ্লোরে আমরা ছিলাম পুচকে রুম, 2000 টাকা। তার ওপরেগুলো 3000, এরকম করে রুমগুলো ভালো। এই দিকে কিছু কটেজেস রয়েছে, আমার মনে হয় এগুলো 4000 করে। আপনারা আচ্ছা, ওই 2000 থেকে স্টার্টিং রুম, তারপর 4000 পর্যন্ত রুম আছে যতদূর আমরা জানি। ওই যে কটেজগুলো 3000 টাকা করে যেগুলো বললাম। আর ওখান দিয়ে এসে এখানটা কিছুটা বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে বিল্ডিং, ওখানটা রিসেপশন কাম ডাইনিং এরিয়া রয়েছে, নিচে নিচে রুম রয়েছে। আর এখানে দেখুন হাট রয়েছে একদম পুচকে ফুচকে। এখানে শুধুমাত্র ম্যাট্রেস রাখা রয়েছে, ওয়াশরুম নেই। ওয়াশরুম ওই দিকে রয়েছে, ওগুলো কমন। এগুলো হচ্ছে 1000 টাকা করে এগুলো যদি নিতে চান। আমরা যেদিন প্রথম এসেছিলাম কোনো কিছুতে নেটওয়ার্ক ছিল না। আমরা শুনে এসেছিলাম এয়ারটেল আর BSNL এ নেটওয়ার্ক থাকে, এখানে ওয়াইফাইও থাকে, বাট ওই দিন কোনো কিছু ছিল না। তারপরের দিনও নেটওয়ার্ক ছিল না, মানে কালকে সন্ধ্যেবেলা ফিরে আসার পর 10-15 মিনিটের জন্য আমাদের এয়ারটেলের নেটওয়ার্ক এসেছিলো, এবং ভালো কাজ হয়েছে, পেমেন্ট সমস্ত কিছু হয়েছে, আবার চলে গেছে। আর আজকে আবার এই এখন জাস্ট নেটওয়ার্ক এলো এয়ারটেলে, আবারও সমস্ত কাজ করছে। আর কারেন্ট এখানে চলে যায়, এগুলো সব মেনে নিতে পারলেই আসবেন। খুব ফ্রিকুয়েন্টলি কারেন্ট যায়, আবার চলেও আসে। তো গিজার টিজার রয়েছে, কোনো অসুবিধা নেই। আর ওয়াইফাইটা এখানে ওর কথা ভেবে আসবেন না, আপনারা পারলে এয়ারটেল BSNL এর সিম নিয়ে আসবেন। মাঝে মধ্যে লাকিলি যদি নেটওয়ার্ক পান সমস্ত কিছু হয়ে যাবে। আর বলবো ক্যাশ নিয়ে আসবেন বেশি করে, ওটাই সুবিধা হবে, কারণ নেটওয়ার্ক না থাকলে আপনারা কিছুই কোথাওই পেমেন্ট করতে পারবেন না। তো এই ক্যাশ আনাটা আমার মনে হয় জরুরি। অনেকটাই লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে, একদম চড়া রোদ, কিন্তু ওয়েদার খুব ভালো আছে। চলুন না দেরি করবো না, বেরোনো যাক। কিছুটা এসে 500-700 মিটার মতন আসার পরই একটা রাস্তা নিচে চলে যাচ্ছে, আর একটা অফ রোড টাইপের, অফ রোড ঠিক না, একটু অনেকটাই খারাপ পাথরের রাস্তা, এটা ওপরে চলে যাচ্ছে। এটা দিয়ে 100-200 মিটার গেলেই পৌঁছে যাবেন ওই হোমস্টেতে, ব্রাদার্স হোমস্টে। ওই যে অফ রোডটা দেখালাম, 200 মিটার মতন আসার পরই বাঁদিকে জাস্ট এইটুকুনি রাস্তা ঢুকে এলেই হোমস্টেতে পৌঁছে যাবেন। এই হচ্ছে মেন রোড, বড় গাড়ি এখানে পার্ক করতে পারবেন, যে কোনো গাড়ি নিয়ে এখানে আসা যায়। বাইক রয়েছে, স্কুটি রয়েছে, 4 হুইলারও এনারা রেন্টে দেন। এই হচ্ছে হোমস্টে ওনারের নিজস্ব বাড়ি, এখানে ওনারা থাকেন ফ্যামিলি নিয়ে। তার সাথে সাথে চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, একদম শান্ত ও শিষ্ট পরিবেশে, চারিদিকে পাহাড়ে ঘেরা আর প্রকৃতি। আর এই অক্টোবর মাসে আসার তো আর একটা মজা রয়েছে, কসমস ফুল, সাদা গোলাপি রঙের কসমস ফুল। তবে হ্যাঁ, হোমস্টের 2টো রুম হচ্ছে ওই ওপরটায়, এই বাইরেটা দিয়ে বেরিয়ে যেতে হবে। চলুন ওখানটা দেখায়, দারুণ দেখতে লাগছে। এখান দিয়ে উঠে এসেই দেখুন কত ফুল হয়ে রয়েছে, কি ভাল লাগছে দেখতে।
মাউন্টেন ভিউ, ভ্যালি ভিউ সমস্ত কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের কোলে যেটা আমরা বলি না, ঠিক ওই রকমই একটা জায়গা। এখানে সুন্দর বেঞ্চ করা রয়েছে, টেবিল করা রয়েছে, বসে বসে এখানে ব্রেকফাস্ট করতে তো দারুণ লাগবে। আর এই যে কটেজটা দেখছেন কাঠের তৈরি, এটাও খুব ওয়ার্ম। আমরা শুনলাম যে শীতকালে এখানে বনফায়ার করা হয়, দারুণ ব্যাপার স্যাপার। গ্রুপ মিলে এলে এখানে বসে কিন্তু আপনারা আড্ডা মারতে পারেন সন্ধ্যাবেলা। আর এখানে দুটোই রুম রয়েছে, পুরোটা কাঠের তৈরি। এই একটা রুম, এটা একটু ছোটো, যেটা বাইরে থেকে মনে হচ্ছে। এটার অ্যাটাচড ওয়াশরুম নেই, বাইরে ওয়াশরুম রয়েছে। এই যে এখানে একটু বসার জায়গা রয়েছে। আর রুমটা ভীষণই বড়, দেখুন এখানে ড্রয়িং এরিয়া রয়েছে, এখানে আবার কিচেনেরও সেট আপ দেখতে পাচ্ছি আমি। এই হচ্ছে রুম, একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, 3 জনের অ্যাকোমোডেশনই হবে, সেরকম কিছুই নেই। একটা টেবিল রয়েছে আর বিশাল বড় ওয়াশরুম রয়েছে এখানে, তবে এখনও ক্লিন হয়নি। আমাদের বেশ ভালোই লেগেছে। এক্স্যাক্টলি 12টা বাজে, আমরা ফাইনালি ইমুলির দিকে রওনা দিলাম। মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগলো এই জায়গাটায় পৌঁছাতে। প্রথমত আমার স্কুটি বা বাইক এই দুটোই রেগুলারলি চালানোর অভ্যাস নেই, পাহাড়ে তো একদমই চালাই না, পায়েলি ম্যাক্সিমাম চালায়। এই রাস্তাটা কোথাও কোথাও একটু খারাপ আছে, বাট যাদের রেগুলারলি বাইক বা স্কুটি চালানোর অভ্যাস আছে তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। 20 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে আমরা এই পয়েন্টটায় পৌঁছে গেছি। এখানে লেখা আছে দেখুন, 7 লেকস বাই EMUDU ট্রেকার্স, এটা ফোন নাম্বার দেওয়া আছে। আর এই যে সরু রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু এখন আমরা ট্রেকটা শুরু করব। 1:15 বাজে আমরা স্টার্ট করলাম। কেউ কেউ বলছে 15 মিনিট, কেউ বলছে আধা ঘন্টা, কেউ বলছে 1 কিলোমিটার। আমাদের কাছে প্রপার ইনফরমেশন নেই, আমরা পৌঁছানোর পরেই আপনাদেরকে দিচ্ছি। আর এটাও ভাবছিলাম যে আমরাই হয়তো লাস্ট, কেউ যাবে না, বাট ওখানে আরও একটা কাপল এলেন, তো একসাথেই যাব, দেখি কতক্ষণ লাগে। ঠিক এই কারণেই ইন্ডিয়ান আর্মিকে এতটা রেসপেক্ট করি আমরা। একটা স্যারের সাথে দেখা হলো, উনি আমাদেরকে কিছুটা দূরে এগিয়ে একদম সঠিক পথ দেখিয়ে দিলেন যে এই পথে যান। তার সাথে একটা কথা বলে রাখি, আপনারা যদি আনিনি সাইডে আসেন, একটা পোকা খুব কামড়ায়, নাম হচ্ছে ডামডাম, মানে ডামডিম, মানে একদম ফালতু একটা পোকা, কালো কালো দেখতে হয়, পুরো হাত ফাত ফুলিয়ে দিয়েছে কামড়ে, অনেকটা করে রক্ত খায়, গলায় কামড়ায়। উনি নিজে একটা লিকুইড দিলেন, লিকুইডে ডেটল এবং সর্ষের তেল এই দুটো মেশানো আছে। পায়েলকে বললেন পুরো হাত গলা সমস্ত মালিশ করে নিতে, ডামডাম তাহলে কামড়াবে না, কারণ কামড়ালে প্রচণ্ড চুলকায়, আর চুলকালে ইনফেকশন হয়। সো সেই সতর্কতা আপনারাও অবলম্বন করবেন। এই বাঁশটাও দিলেন, খুব হেল্পফুল, মানে এই জন্য ভালো লাগে। কিছু কিছু মানুষ এত আতিথেয়তাপূর্ণ, এত ভালো না, মানে সত্যি এনাদের মতো মানুষদের অনেকদিন মনে থেকে যায়। 5 মিনিট জাস্ট হাঁটছি, রাস্তাটা কিন্তু খুব খাড়াই। পায়েল বলছে লাঠি পেলে একটা নিয়ে নিও। এই যে দেখতে পাচ্ছেন কীরকম রাস্তা। এই যে জঙ্গলের মতন রাস্তাটা দিয়ে এসে এখানে একটা পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখান থেকে কি অপূর্ব ভিউ আমরা পাচ্ছি, আপনারাই দেখুন চাক্ষুষ। পুরো ভেলভেটি গ্রিন প্রত্যেকটা পাহাড়, তার সাথে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই ট্রেকটা কিন্তু আমার ওই প্রথম দিকটা অনেকটা স্টিফ লেগেছে, এরকম আমার টেনশন হচ্ছে রীতিমতো। সেই কাদাগুলো না একটু স্লিপারি টাইপের, 2-3 দিন আগে খুব বৃষ্টি হওয়ায় ভাবছি নামার সময়, ওঠার সময় অতটা প্রবলেম হয় না, নামতে গেলে খুব সাবধানে নামতে, নাহলে একদম পড়ে যাওয়ার চান্স আছে। আর এই ট্রেকটা করলে এরকম লাঠি মাস্ট, কারণ গাছগুলো ঘাসগুলো এত বড় বড়, মাথার থেকে বেশি, এবং দিক থেকে এরকমভাবে পড়েছে, আপনাকে এরকম সরিয়ে সরিয়ে আসতে হবে, না হলে কিন্তু হাতে টাতে লেগে যাওয়ার চান্স আছে। আর ফুল স্লিভ ফুল প্যান্ট আমার মনে হয় মাস্ট। তাতেও আমার এই জায়গাগুলো খোলা আছে, মানে ঘাসগুলো অনেকটা শক্ত শুকনো, লেগে যাচ্ছে, জ্বালা করছে, এরকম ব্যাপার, তো সাবধানে আসতে হবে। আর কিছুটা আসার পর ফাইনালি একটু খোলা জায়গার মধ্যে এলাম, এখান থেকেই শুরু হচ্ছে গ্রাসল্যান্ডে। কি অপূর্ব লাগছে, আর রোদটাও বেরোচ্ছে, ওয়েদারটা আরও খুলে যাচ্ছে, সুন্দর হাওয়া, উফ, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। আমার মনে হয় ওই যে দূরে টপটা দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে। কোথায় এক্স্যাক্টলি যেতে হবে জানি না, জাস্ট বললাম। এখান দিয়ে হাঁটতে তো দারুণ লাগছে, মনে হচ্ছে এই রাস্তা যেন শেষই না হয়, এরকম একটা ব্যাপার। কষ্টও হচ্ছে যখন রোদটা বেশি চড়া হচ্ছে, বা যখন অনেকটা চড়াই আছে, বাট এমনিতে কিন্তু খুব এনজয় করছি আমরা চারিদিকে। এই যে এইদিকে পাহাড়টা দেখুন,
ওগুলো ফার্নের মতো লাগছে, হলুদ আর সবুজ, মানে কত রকমের রং দেখা যাচ্ছে এখানে, দারুণ। আর এইরকম একটা হাইকিংয়ে ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট না, এই যে জার্নি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কি অপূর্ব একবার দেখুন। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা উপরে উঠলাম, যে টপটা তখন দেখাচ্ছিলাম এই আর একটু গেলেই হয়তো পেয়ে যাব, বাট 2:45 বেজে গেছে এবং 2-3 জন মানুষকে দেখলাম যারা 7 লেকস ট্রেক করে ফিরছেন এবং ওনাদের সাথে গাইডও ছিলেন। ওনারা বললেন যে 3টের মধ্যে এখান থেকে ব্যাক করে যাওয়াটাই ভালো, কারণ যেতেও তো ঘন্টাখানেকের ওপর সময় লেগেই যাবে নামতে। আর ওপরে যত দূর নাকি যাব এরকমই গ্রাসল্যান্ডই পাবেন। আমাদের আরও অনেকটা আগে এলে হয়তো পুরোটা যেতে পারতাম, আবারও আমাদের কাছে মানে ইনফরমেশনের অভাব মনে হলো। ওই যেটা বলেছিলাম অনেকে 0.5 ঘন্টা 15 মিনিট 1 কিলোমিটার এসব বলেছিল, ওগুলো কিন্তু না। দেখে মনে হচ্ছে অনেকটা কাছে, বাট হাঁটছি তো হাঁটছি, মানে শেষ হওয়ার নয় একই রকমভাবে। এবং যত উপরে উঠছি এত হাওয়া দিচ্ছে না, মাঝে মধ্যে মনে হচ্ছে না ফেলে দেবার, পুরোটাই স্টিফ। কিন্তু ওপরে ওঠার সময় তো লাঠিতে সাপোর্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু নামার সময় একটু বেশি মানে পড়ে যাওয়ার চান্স আমার ফিল হচ্ছে। এটা খুব সাবধানে নামতে হবে। তো আর কি, যত উপরে উঠবেন তত ভালো ভিউটাও পাবেন। সূর্যটাও মনে হচ্ছে ঘন্টাখানেক পরে পাহাড়ের পিছনে চলে যাবে, তখন অন্ধকার হয়ে গেলেও অসুবিধা আছে। তাই আমরা একটু এখানটা জিরিয়ে নিই, তারপর নেমে যাব। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু কিচ্ছু খাবার পাওয়া যায় না। আমরা শুনেছিলাম একটা দূরে ম্যাগি পয়েন্ট রাস্তায় পাবো, সেটা পেয়েছি কিন্তু বন্ধ ছিল। তো আমরা ব্রেকফাস্ট করেছি, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তো এনার্জিও কম, আমরা আর উঠতে ওই জন্যও পারছি না। তো এখানে কিন্তু কিছু খাবার পাবেন না, খাবার ক্যারি করবেন, জল ক্যারি করবেন এবং কোনো ময়লা করবেন না, সেগুলো সব সঙ্গে করে নিয়ে যাবেন, কারণ এত সুন্দর জায়গাটাকে আমাদেরকেই সুন্দর রাখতে হবে। তো এই ট্রেকটা আমি বলবো 50-50, মানে আমার ভীষণ ভালো লেগেছে, আমি বলবো না। তবে হ্যাঁ, এই গ্রাসল্যান্ডটা উঠে এলে ভালো লাগবে। আর আমার মনে হয় যারা বলে 20 মিনিট 25 মিনিট বা 0.5 ঘন্টা গ্রাসল্যান্ডের স্টার্টিংয়ে আসতে ওইটুকু সময় লাগে। অনেক ইনফরমেশান দিয়ে দিয়েছি। এইখান থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে না, ওটা মানে কোটি টাকা দিয়েও কেনা যাবে না, অসাধারণ। এতটা কষ্ট করে এখানে পৌঁছানোর পর আর এই ভিউটা দেখার পর সিরিয়াসলি আর নামতে ইচ্ছা করছে না। কি অপূর্ব ভিউ একবার দেখুন, কতগুলো পাহাড়ের রেঞ্জ একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকটা অসাধারণ। আর একটু সময় থাকলে হয়তো পুরোটাই করে ফেলতে পারতাম, যাই হোক হাতে সময় কম। এখন বাজে এক্স্যাক্টলি 3:06 আমাদেরকে নামতে হবে। অলরেডি হালকা হালকা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, আর সূর্যি মামা কিছুক্ষণ পরেই ডুবে যাবে। চলুন দেখি কতক্ষণ সময় লাগে নামতে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগলো, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এলাম। সূর্যি মামা অলরেডি অস্ত চলে গেছে, সন্ধ্যের মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। দেখি কতক্ষণ সময় লাগে। আবার একজন লোকাল বলে গেল এই রাস্তায় নাকি ছোট ছোট বাঘ বেরোয়, তাড়াতাড়ি যাই, আমাদেরকে পৌঁছাতে হবে। যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম এই জায়গাগুলো ড্রোন ওড়াবো, কিন্তু এতটাই স্কুটির চক্করে লেট হয়ে গিয়েছিল যে আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। কি অপূর্ব দৃশ্য দেখুন সামনে। গুড মর্নিং। আনিনিতে আমাদের 4 নম্বর দিন আজকে। কালকেও একটু প্রবলেমে পড়েছিলাম, আপনারা দেখলেনই। এখানে ফিরতে ফিরতে একদম অন্ধকার হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পাওয়ায় আমরা আর কোনো রিস্ক নিইনি, আনিনি হাটে চলে এসেছিলাম, কারণ এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাবার ভালো। তো কফি স্ন্যাক্স খেয়ে ডিনারটাও এখানেই সেরে নিয়েছিলাম। তারপর যে হোমস্টের কথা বলেছিলাম, যেখান থেকে আমরা স্কুটি নিয়েছিলাম, ওখানে তো আমরা লাগেজ রেখে এসেছিলাম থাকবো বলে। গিয়ে শুনছি তখন 8টা 8:30 বেজে গেছে, যখন আমাদের রুম নেই। তার কারণ যে গেস্ট ছিলেন উনি চেক আউট করেননি এবং জোর করে ওখানে থেকে গেছেন। তো ওখানে 2টোই রুম ছিল, আমাদের দিতে পারেননি। ওনারা অন্য একটা জায়গাতেই ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদের বাজার থেকে অনেকটাই দূরে, এবং সেখানে কোনো লাইট ফাইট না থাকায় কারেন্ট চলে গেছিলো, গোটা আনিনিতেই লাইট ছিল না। তো আমাদের পছন্দ হয়নি, আমরা থাকিনি। আজ এটা 3 দিন থাকার পর বুঝলাম গোটা আনিনিতেই কারেন্ট বারবারই চলে যায়, অনেক বেশিরভাগ সময় সন্ধ্যে থেকে থাকে না। যেমন কাল থেকে কারেন্ট নেই, এখনও পর্যন্ত আসেনি। তবে আনিনি হাটের একটা সুবিধা কি, জেনারেটর আছে, ইনভার্টার রয়েছে, সোলার লাইট রয়েছে, এবং গোটা আনিনির মধ্যে যেটুকু আমরা দেখেছি এই
হোমস্টে নয়, এই রিসর্ট বলুন, এই রিসর্টটা কিন্তু লাইট অনেক বেশি আছে, অন্যান্য জায়গায় কিন্তু টিমটিমের লাইট আমি দেখেছি। তো আমরা যারা অন্ধকারে থাকতে পারি না তাদের জন্য কিন্তু আমি বলবো ফ্যামিলি নিয়ে থাকলেও দিনের বেলা যতটা আনিনির প্রত্যেকটা হোমস্টেই সুন্দর, হয়তো এর থেকে অনেক বেশি সুন্দর, কিন্তু সন্ধ্যের পর ওই জমজমাট ব্যাপারটা এইখানেই রয়েছে। আমাদের মতন যারা এখানে আনিনি হাটে থাকাটাই ভালো। তবে আরও বেশ কয়েকটা আছে হোমস্টে, ভালো ভালো রয়েছে এবং অনেক কিছু গুগলে পেয়ে যাবেন, কিছু গুগলে দেওয়া নেই। অনেকে দেখছি বুক করে এসেছেন, অনেকে বুক করে আসেননি। লাক ভালো থাকলে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, আবার লাক খারাপ থাকলে কয়েকটা হোমস্টেতে ঘুরে দেখতে হবে, হয়তো রুম রেডি থাকবে না, অপরিষ্কার রুমে থাকতে হবে, এরকম ব্যাপার। আর এই হোমস্টেটা দেখতে আমার অতটা ভালো লাগেনি, তবে এখানে যেটা বললাম ওই জমজমাট ব্যাপারটা ভালো লেগেছে এবং সার্ভিসটা ভালো। তবে রুমে ঢুকলে, যে কোনো রুমে, আমরা নিচের রুমে ছিলাম, আজকে অন্য একটা রুমে আছি, তো বেডশিট ফেডশিটগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তবে হ্যাঁ, বললে ওরা চেঞ্জ করে দিচ্ছে না যে তা নয়। এবং শুধু এখানে নয়, দেখলাম গোটা আনিনিতেই এই ব্যাপারটা রয়েছে। আর একটা প্রবলেম এখানে রয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেম, মানে পুরি সবজি থাকে সমস্ত জায়গাতে, কিন্তু সবজিটা আলাদা আলাদা হয়। আমরা 3 দিন খেলাম, 3 দিনই আলু মটর, এবং জিজ্ঞাসা করাতে বললো প্রত্যেক দিন এই সবজিটাই হয়। তো এটা আমাদের একটা প্রবলেম লেগেছে, বাট অর্ডার করে খেলে খাবার দাবার ভালো। আর আজকে আমাদের বেসিক্যালি চলে যাওয়ার কথা, মানে আমাদের আনিনিতে যা যা ঘোরার পয়েন্টস আছে আমাদের সমস্ত ঘোরা হয়ে গেছে, কিন্তু ওই যে ব্রুনির দিকটা, ড্রি নদীটা খুব কাছ থেকে দেখা যায় এবং কালারটা খুব ভালো, ওই দিকটা আমাদের খুব ভালো লেগেছিল। এবং ওই দিন একটু বৃষ্টি হওয়ায়, ওয়েদার একটু খারাপ হওয়ায় আমরা খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি। তাই আমরা নিজেদের জন্য একটা দিন এক্সটেন্ড করে নিলাম, ওই দিকটা আমরা একটু নিজেদের মতন করে আজকে ঘুরবো। এখন 9:30 বেজে গেছে, সবাই চলে গেছে, আমরাও এবার বেরোই স্কুটি নিয়ে। বাইক নিয়ে ঘোরার এটাই হচ্ছে মজা, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া যায় নিজেদের ইচ্ছা মতন, কারণ ড্রাইভার থাকলে দাঁড়ায়, কিন্তু প্রত্যেকটা, যেমন আমার এই ফুলগুলো যেদিন থেকে এসে এত ভালো লেগেছে না, রাস্তার ধারে ধারে প্রচুর হয়ে রয়েছে, আমার খুব ইচ্ছা ছিল। তো ভেবেছিলাম যেদিন নিজেরা যাবো এখানটায় দাঁড়াবো। তো দারুণ এনজয় করছি আমরা, ঝকঝকে ওয়েদার, ফাঁকা ভালো রাস্তা, কোনো প্রবলেম হচ্ছে না, আর এত সুন্দর প্রকৃতি, দারুণ এনজয় করেছি। আর ওই যে ব্রিজটা ছিল আগের দিন দেখিয়েছিলাম, নদীর জলের কালারটা নিয়ে দুঃখ করছিলাম, কারণ তার 3 দিন আগে বৃষ্টি হচ্ছিল, তার জন্য একটু খারাপ ছিল। বাট 3 দিন ধরে রোদ পড়ায়, রোদ থাকায় আজকে দারুণ জলের কালারটা ওখানে লাগছিল। তো সব মিলে আমরা ব্যাপক এনজয় করছি এখানে। এই রাস্তাটা দিয়ে কালো যখন যাচ্ছিলাম অপূর্ব সুন্দর লাগছিল, আজকেও দুর্দান্ত লাগছে। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আমাদের স্কুটিতে এসে ধাক্কা মারছে, লিটারেলি ধাক্কা মারছে, এবং রাস্তার পাশে পাশে প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। কি অপূর্ব সুন্দর! এই রাস্তাটায় না এলে বোঝা যাবে না, সত্যি গাড়ির থেকে স্কুটিতে ঘোরার মজা অনেক বেশি। দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে প্রজাপতি, মানে মনে হয় কোটি কোটি প্রজাপতি, যত দূর চোখ যাচ্ছে ওইখান থেকে শুরু করে এখানে, মানে এসে গায়ে বসছে, ধাক্কা মেরে চলে যাচ্ছে। কি যে সুন্দর লাগছে, কত দেখুন একবার, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমি এত প্রজাপতি একসাথে দেখিনি। হ্যাঁ, আমি এক ঝাঁক প্রজাপতি দেখেছিলাম মেঘালয়তে, বাট এত দেখিনি। কি অপূর্ব, হেভি মজা হচ্ছে এখানে। মানে ওই যতদূর ওইদিকে চোখ যাচ্ছে, যতদূর এদিকে, মানে 2 কিলোমিটার ভুল বলেছি, 5 কিলোমিটার রাস্তা ধরে এই পয়েন্টটি আগের দিনও আমরা দেখেছিলাম, দাঁড়ানো হয়নি। আজকে ইচ্ছাই ছিল এটার জন্য, আমি এটার জন্য এসেছি। আমার প্রজাপতি এত ভালো লাগে, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, এখান থেকে আমার যেতে ইচ্ছাই হচ্ছে না। কি সুন্দর! ড্রিয়াফ্রা যে ক্যাম্প সাইটটা রয়েছে ওটা ক্রস করার পর প্রায় 10 কিলোমিটার হতে চললো, ওখান থেকেই প্রজাপতিগুলো দেখুন কি সুন্দর আমাদের সাথে খেলা করতে করতে যাচ্ছে। এরকম নিচে ফুল, মনে হচ্ছে স্বর্গে রয়েছে, সামনে এত সুন্দর পাহাড়, মানে আমার জাস্ট গাড়ি চালাতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এদের সাথেই দাঁড়িয়ে থাকি, আমার এত ভালো লাগছে। কত কোটি 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 মানে প্রজাপতি দেখতে চাই, এটাকে তো আমার ল্যান্ড অফ বাটারফ্লাই মনে হচ্ছে এই জায়গাটা, এত সুন্দর। যাওয়ার পথে শুধু ওই বাটারফ্লাইগুলোই না, বাঁ দিক দিয়ে সঙ্গ দিচ্ছে ড্রি নদী, তার জলের কালার দেখলে পাগল হয়ে যেতে হয়। আর দুদিকেই পাহাড়েই ওয়াটারফল, বিভিন্ন নাম না জানা, 50-100 মিটার। এই যে কি সুন্দর লাগছে, মানে এটা ইন্ডিয়া, এত সুন্দর, জাস্ট ভাবা যায় না।
এবং এখানে একটা ওয়াটারফল, কিছুক্ষণ পরেই আবার দেখতে পাবো এইদিকে ওইদিকে, মানে চোখ শুধু খোলা রাখতে হবে আর মন প্রাণ দিয়ে এই জায়গাটা উপভোগ করতে হবে। মানে কি নেই এখানে, মানে হয়তো 50-100টা ওয়াটারফল আমরা দেখে নিয়েছি এখানে এই 4 দিনে। এমনি এমনি ল্যান্ড অফ ওয়াটারফল বলে না, সত্যি দারুণ জায়গা, দারুণ জায়গা। উফ, জলের কালারটা দেখে মনে হচ্ছে নেমে হ্যাঁ। যাই। 12:30 বাজে আমরা চিকু ক্যাম্পে এসে পৌঁছেছি। আজকের জন্য এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল। ব্রুনির দিকে যেহেতু আমরা ঘুরে এসেছি আর যাবো না, একই রকম রোড। এটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল রোদ ঝলমলে ওয়েদারে। আগের দিন বৃষ্টিতে দেখিয়েছি, মেঘলা ওয়েদারে। আজকে তো ঝকঝক করছে, দারুণ লাগছে। আনিনিতে যে কোনো জায়গায় দিনের বেলা দিনের আলোতে অসাধারণ লাগে। এটাও তাই, নীল নদীটা বয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে। ঘন্টাখানেক আমরা এখানে সময় কাটালাম, দারুণ লাগছে আজকে ওয়েদারটা। দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে অক্টোবরেই। ভাবুন ডিসেম্বর জানুয়ারিতে যখন আরও বরফ পড়ে, যেই দিনটা মানে বছরে 1-2 দিনই এখানে বরফ পড়ে শুনেছি, জানুয়ারির দিকেই জেনারেলি হয়, তখন চারপাশে যদি বরফ থাকে আর এই জলটা আরও স্বচ্ছ, আরও কালারটাও সুন্দর হয়ে ওঠে, কি অপূর্ব মানে ওই ফ্রেমটা হবে। আমি জাস্ট ইমাজিন করছি, কখনো আসার ইচ্ছা থাকলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ড্রিয়াফ্রা ক্যাম্পের দিকে। ওখানে কিছু ফটোশ্যুট করার আছে আমাদের, যেটা আগের দিন হয়নি, ওইটা করব। আগের দিন যখন ড্রিয়াফরা পৌঁছেছিলাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, কিচ্ছু দেখতে পাইনি। এখন কিন্তু রোদ আছে আর আমরা এসেই লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, লাঞ্চ দিয়েও দিয়েছে। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস, তার সাথে একটা স্যুপ। এটাই তাড়াতাড়ি হতো। ড্রিয়াফরা বেসিক্যালি একটা ক্যাম্প সাইট। দেখুন নদীর পাশে পাশে টেন্ট দেখতে পাবেন, এখানে একটা সেলফি পয়েন্ট আছে আর এইরকম একটা কটেজ আছে। এগুলো কিন্তু অ্যাটাচড ওয়াশরুম না। আর ওদিকে আরও একটা টেন্ট আছে, দেখুন একদম নদীর পাশে থাকতে চাইলে। এরা দুটো নতুন তৈরি করেছে, এই যে দুটো রুম দেখতে পাচ্ছেন, এখানে একমাত্র অ্যাটাচড ওয়াশরুম পাবেন। যদি স্টে করতে পারেন এখানে করবেন, আদারওয়াইজ আপনাদেরকে কিন্তু এরকমই জায়গায় স্টে করতে হবে। এখানে আপনারা বেড়াতে এলে আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে এই রিভার রাফটিং। 45 মিনিট ধরে আপনাদেরকে করানো হবে। পার পার্সন খরচা হচ্ছে 1500 টাকা। যদি আপনারা 6 জন থাকেন, ধরুন 6 জনের কম হলেন, তাহলে পার পার্সন 1500 টাকা, কিন্তু আরও এক্সট্রা 2000 টাকা অ্যাড হবে। এটা কিন্তু এখান থেকেই হয়। আচিজো ভিলেজে নতুন একটা হোমস্টে হয়েছে যার নাম হচ্ছে আচিজো হোমস্টে। আমাদের ভীষণ এখানে থাকার ইচ্ছে ছিল, আমরা দিদির সাথে অলরেডি কন্ট্যাক্ট করে বলেওছিলাম, কিন্তু এখানে এসে যে নেটওয়ার্কের ইস্যু হয়েছিল তার জন্য কন্ট্যাক্ট করতে পারিনি। এখানে এসে না খুঁজে পেয়ে ফিরে গেছি। পরবর্তীকালে যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা এই হোমস্টেতে স্টে করতে পারেন একদম প্রকৃতির মধ্যে। কিন্তু আবারও একটা কথা বলছি, বিকাল 5টার পর কিন্তু সব কিছু শান্ত, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। বাকি এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। 3টে কটেজ আছে এদিকে, ঠিক আছে, কিন্তু এই কটেজগুলোয় অ্যাটাচড ওয়াশরুম নেই। কটেজের পিছন দিকে ওয়াশরুম আছে। তো বেসিক অ্যাকোমোডেশনটুকু আপনারা পেয়ে যাবেন। লাক্সারি এক্সপেক্ট করে আসবেন না, পিওর নেচার এক্সপেক্ট করে আসবেন। গুড মর্নিং। আজকে আমাদের আনিনিতে 5 নাম্বার দিন এবং আনিনি ছেড়ে চলে যাওয়ার দিন। একটু তো খারাপ লাগছেই, বাট যেতে তো হবেই। আমরা যাচ্ছি শেয়ার গাড়ি করে, পার পার্সন 1000 টাকা নেবে। এবং আমরা আনিনি হাটেই বলে দিয়েছিলাম, ওনারাই দুটো সিট অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। গাড়ি আমাদের হোমস্টে পর্যন্ত চলে গিয়েছিলেন, ওখান থেকেই আমাদের নিয়ে এলেন। এখন এখানে কিছু মাল লোডিং হবে, তারপর যাওয়া হবে। এবার বলে দিই আপনারা খুব কম খরচায় কিভাবে এখানে আসবেন। প্রথমত শিলিগুড়ি বা কলকাতা যেখান থেকে আসেন না কেন, তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে চলে আসবেন, নিউ তিনসুকিয়া। সেখানে খরচাটা কমে যাবে। তিনসুকিয়া থেকে রোয়িং আসার বাস আছে, ওটা টাইমিং জানি না, লোকাল লোকেদের জিজ্ঞাসা করলে আশা করছি ওনারা বলে দেবেন। তো এসে রোয়িংয়ে থাকবেন। রোয়িং থেকে পরের দিন সকাল 6টা-7টার সময় করে শেয়ার গাড়ি আছে, সুমো গাড়ি, যেটা পার পার্সন 1000 টাকা করে নেয়। আস্তে আস্তে মোটামুটি বিকাল সন্ধ্যা হয়ে যাবে আপনাদের। তো ওইভাবে চলে আসবেন সস্তা। এখানে আসার পর নেক্সট যতদিনই থাকেন না কেন স্কুটি হায়ার করে নেবেন। ওটা একটু টাফ খুঁজে পাওয়াটা, তবে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে ফোন করে নেবেন। এখানে স্কুটি 1000-1500 থেকে স্টার্ট হয়, 3-3500 পর্যন্ত চাই, ওটা আপনাকে বার্গেন করে নিতে হবে। আর এখান থেকে যখন যাবেন ওই একই রকমভাবে যেমনটা আমরা যাচ্ছি শেয়ারে চলে যাবেন রোয়িং পর্যন্ত। পার পার্সন 1000 টাকা ভাড়া। সকালবেলা ওটাও 6টা-7টার মধ্যে ছেড়ে দেয় গাড়িগুলো। এবং রোয়িং থেকে ওই দিনেই আপনারা বাস পেয়ে যাবেন, একটা বিকালে বাস থাকে তিনসুকিয়া যাওয়ার জন্য। এবং ওই দিনেই আপনারা ট্রেন করে নেবেন কলকাতা বা শিলিগুড়ির জন্য, তাহলে আপনাদের অনেকটাই খরচা কমে যায়।
এই হয়ে গেল খরচা। এবার বলি একটা আইটিনারি। আমরা তো ঘুরছি প্রপার আইটিনারি ওয়াইজ না, আমাদের যেমন ভালো লাগছে ঘুরছি। ঘোরার পর এক্সপিরিয়েন্স করার পর আপনাদেরকে বলে দিচ্ছি, কলকাতা বা শিলিগুড়ি বা যেখান থেকে আসেন না কেন, তিনসুকিয়া বা ডিব্রুগড়ে নামবেন বা ফ্লাইটেও আসতে পারেন। ওখান থেকে ওই দিন আপনারা রোয়িং চলে আসবেন। রোয়িংয়ের প্রথম নাইটটা হল করবেন। ডে 2তে সকাল সকাল বেরিয়ে রোয়িং থেকে আনিনি চলে আসবেন। পৌঁছাতে বিকাল সন্ধ্যা হয়ে যেতে পারে। ওই দিন রেস্ট করবেন এবং আমি বলবো আনিনির যে মেন মার্কেট এরিয়া ওইখানেই থাকতে, ওখানে থাকলে সুবিধা হয়। তারপরের দিন মানে ডে 3তে আপনারা ইমুলি গ্রাসল্যান্ড চলে যান, মিপি ভিলেজ চলে যান, এসে আবার ওই মার্কেট এরিয়াতেই থাকুন। ডে 4এ আপনারা চলে যান আচিশো ভিলেজ, ডিয়াফ্রা ক্যাম্প, চিগু ক্যাম্প, ব্রুনি এইসব ঘুরে নিন। দিয়ে যদি মনে করেন তারপরের দিন মানে ডে 5এ আপনারা পোমো গ্রাসল্যান্ড ট্রেক করবেন, তাহলে ওই সাইডেই কোথাও একটা থেকে যান, মানে চিগুতে বা ডিয়াফ্রাতে বা আচিশোতে থেকে পোমো গ্রাসল্যান্ড ট্রেক করে আপনারা যদি তাড়াতাড়ি ফিরে পড়েন তাহলে মেন মার্কেট এরিয়া চলে আসতে পারেন, এসে এখানে নাইট স্টে করতে পারেন। আর যদি লেট হয়ে যায় ওই দিকেই নাইট স্টে করবেন। দিয়ে তারপরের দিন সকাল সকাল মানে আনিনি থেকে রোয়িংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে চাইলে রোয়িংয়ে স্টে করতে পারেন, অথবা এখান থেকে শেয়ার গাড়িতেই যান বা নিজেদের গাড়িতেই যান। যদি আর্লি মর্নিং বেরোতে পারেন বিকালের মধ্যে পৌঁছে যাবেন। চাইলে ওই দিন রাত্রিবেলা ট্রেন করে নিতে পারেন যদি ফ্লাইটের অপশান থাকে। ওটা আমি বলবো একটু রিস্ক হয়ে যাবে, ট্রেনটাই ভালো অপশান। ওটা 8টার পর করবেন, তার আগে করলে জানি না কখন পৌঁছাবে না পৌঁছাবে, শেয়ার গাড়ির ব্যাপার বা এতটা লং রুটের ব্যাপার, ওটা একটু মাথায় রাখবেন। এই হয়ে গেল একটা আইটিনারি। যদি 7 লেগস করতে চান তাহলে আরও এক্সট্রা 7 দিন লাগবে, 3 লেগস করতে চাইলে 3 দিন লাগবে। তো এগুলো রয়েছে এবং আরও অনেক নতুন নতুন জায়গা হয়তো পরবর্তীকালে বেরোবে, যেগুলো আপনারা পরে এলে এক্সপ্লোর করতে পারবেন বা আমরাও কখনো এলে এক্সপ্লোর করব। এবার আর বেশি কথা না, গাড়ি ওয়েট করছে, আমরা যাই এবং গিয়ে আপনাদেরকে বলছি কতক্ষণ লাগলো এবং গাড়ির এক্সপিরিয়েন্স কেমন। এরকম বেশ কিছু কাউন্টার আছে যেখান থেকে ডেলি সুমো সার্ভিস আছে আনিনি থেকে রোয়িং পর্যন্ত। এই দেখুন পরপর দাঁড়িয়ে আছে শেয়ার গাড়িগুলো। আমাদের এটা এখানে মাল লোড হয়ে গেছে। একটা সুমোতে 10 জন বসে, সামনে 2 জন, মাঝখানে 4 জন, পিছনে 4 জন। 6টা বেজে 40 মিনিট আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল। এবার দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। আজকেই আমাদের ট্রেন আছে নিউ তিনসুকিয়া থেকে, রাত্রি 8টা বেজে 50 মিনিটে। এখানে এসে এক জেঠু জেঠিমার সাথে আলাপ হলো, ওনারা আমাদের দেখে চিনতে পেরেছেন, ওনারাও ঘুরে এলেন আনিনি। কেমন লাগলো? খুব ভালো, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমাদের তো ভালো লাগবে। আর নতুনত্ব আরেক সবচেয়ে বড় এটা মহুয়া ফলসটা অবশ্যই যাবে, মানে কি বিভৎস সুন্দর। অরুণাচল প্রদেশ খুব সুন্দর। বলুন আরো করো তোমাদের দেখি, আরো দেখবো। একদম নিশ্চয়ই। এইভাবেই পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। মায়োদিয়া পাস এখান থেকে এখনো 9 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে 65। এখানে আমরা লাঞ্চ করলাম মাছ ভাত দিয়ে। এবার এখান থেকে বেরোচ্ছি। আগের দিনকে যখন এখানে এসেছিলাম তখন কিচ্ছু ভিউ দেখতে পাইনি, আজকে অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখন চারদিকটা এই যে গাড়ি অপেক্ষা করছে, এবার আমাদের রওনা দেওয়ার পালা। দুপুর এখন 3টে বাজে, আমরা রোয়িং এসে পৌঁছালাম। আমাদের কিন্তু শেয়ার গাড়ি জার্নিতে খুব একটা অসুবিধা হয়নি, মানে কোনোই অসুবিধা হয়নি। আমাদের যেহেতু প্রচুর শেয়ার গাড়িতে ঘোরার অভ্যাস আছে, এই জায়গাটায় আমাদেরকে নামানো হয়েছে। এখান থেকে আমরা একটা অটো নিচ্ছি, অটো নিয়ে যাব রোয়িং মার্কেটে। সেখান থেকে আবার আমরা বাসে করে বা কোনো একটা গাড়ি করে যাব নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন, কারণ সেখান থেকেই আমাদের ট্রেন আছে। চলুন বেরোনো যাক। এখন বাজে 3টে বেজে 11 মিনিট। আমরা বাস পেয়ে গেছি নিউ তিনসুকিয়া যাওয়ার। যদি প্যাসেঞ্জার থাকে, লোক থাকে, তাহলে কিন্তু 5টা সাড়ে 5টা পর্যন্ত বাস বা গাড়ি পাওয়া যায়। আমাদের বাসে করে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। নিউ তিনসুকিয়া স্টেশনে 3 কিলোমিটার আগেই কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, পুরোটা বাস যায়নি। এবার এখান থেকে আমরা টোটো বা অটো করে যাব স্টেশন। আমাদের ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস। স্বপ্নের থেকেও বেশি সুন্দর ছিল এই জায়গা, জানেন? তবে এটাই আমাদের গল্পের শেষ না, এটা তো শুধু শুরু। এখনো এরকম অনেক স্বপ্ন পূরণ করা বাকি। আশা করছি আমাদের স্বপ্ন পূরণের পথে এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই আমাদেরকে ভালোবাসা দেবেন। আর যদি ভিডিওটা একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন তাদের সাথে যারা আনিনি পরবর্তীকালে প্ল্যান করছেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।